হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলার স্কুল। আমরা চলে এসেছি। তোমাদেরকে প্রমিস করেছিলাম আগের ভিডিওতে যে তোমাদের আমরা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দেব, এবং সেই সাজেশন শুধু আমরা সাজেশন দেবো না, সেই সাজেশনগুলো মেটেরিয়াল সহ কিন্তু তোমাদের খুব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে আমরা কিন্তু আলোচনা করব। তো আজকের আমাদের যে বিষয়, আজকের আমাদের যে কোশ্চেন, এই বছর মানে 2024-এ যে প্রশ্নটা আসার মতো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 2025, 2025-এ আসার জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে কোশ্চেনটা, সমুদ্র ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ আলোচনা করুন। চিত্র সহ আলোচনা করো, ঠিক আছে? 6 নম্বরের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো তোমরা যদি ঠিকঠাক করে ভিডিওটা দেখতে থাকো, মানে আমাদের এই পুরো ডিটেলসে নোটটা এবং ফলো করো এবং বিষয়গুলো বুঝতে থাকো, তাহলে আশা করি না 6 নম্বর পাওয়া তোমাদের জন্য খুব একটা অসুবিধা হবে। এবং তোমরা ভিডিওটা পজ করে করে কিন্তু নোটগুলো তোমরা খাতাতে লিখে নিতে পারো। ওকে, তো চলো, তোমাদের বেশি কথা না বলিয়ে আমরা শুরু করি আজকের ভিডিও। সেটা হচ্ছে সমুদ্র ক্ষয়কার্যের ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। তো আজকে আমাদের প্রথমে চলে আসি যে সমুদ্র তো বিভিন্ন রকম ভাবে কাজ করে। তো তার মধ্যে হচ্ছে ক্ষয়কার্য হচ্ছে অন্যতম। তো ক্ষয়কার্যের ফলে কিভাবে সৃষ্টি হয়, যেমন হচ্ছে ধরো, প্রথমে আসি আমরা যেটা সমুদ্র ভৃগ, ঠিক আছে? যে ক্রমাগত সমুদ্রের তরঙ্গের আঘাতে সমুদ্রের উপকূলে যে খাড়া পাড় তৈরি হয় তাকে সমুদ্র ভৃগ বলা হয়। ঠিক আছে, সমুদ্রের দিকে মুখ করে থাকা শিলার অংশে প্রথমে তরঙ্গের আঘাতের খাঁজের সৃষ্টি হয়, পরে ওই খাঁজ বরাবর আয়তনে বাড়ে এবং পিছু হতে থাকে এবং সৃষ্টি হয় সমুদ্র ভৃগ। তাহলে এই হচ্ছে ধরো সমুদ্র, রাইট? এটা একটু ছবিটা একটু বড় ছোট হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের কি সমুদ্র। এই হচ্ছে আমাদের ঠিক আছে। তো সমুদ্রের যখন স্রোত এখানে এসে ধাক্কা দেয়, তখন কি হয় যে এখানে যদি কোনো নরম শিলা থাকে, এখানে যদি কোনো নরম শিলা থাকে, তো নরম শিলা থাকলে কি হবে, এবং সে বারবার বারবার ধাক্কা দেওয়ার ফলে সামনের দিকটা সামনের দিকটা এরকম একটা খাঁজের তৈরি হবে, ঠিক আছে? এই খাঁজটাকেই বলা হয় সমুদ্র ভৃগু, ঠিক আছে? তাহলে ধরো এইরকম আগে এইরকম ঢাল ছিল, ঢালটা এরকম ছিল আগে পূর্বে, সেটা এখন কেমন আছে, এইরকম আছে, ঠিক আছে? তাহলে পরে পরবর্তী সময় কেমন হয়ে গেছে, এই যে আমরা দেখছি, এই দেখো পরবর্তী সময় এরকম হয়ে গেছে। তো বারবার ক্রমাগত এভাবে সমুদ্রের স্রোত এখানে ধাক্কা দিয়ে 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 এই নরম শিলাটা কি হয়, ক্ষয় হয়ে গেছে, এবং ক্ষয় হয়ে গিয়ে একটা খাড়া ঢাল যে সৃষ্টি হয়েছে, এইটাকে বলা হয় কি বলা হয়, সমুদ্র বা সমুদ্র ভৃগ, ঠিক আছে? তাহলে ঘটনা কি, যে ক্রমাগত মানে বারবার বারবার তরঙ্গের আঘাতে এই অংশে কি হয়, যে মানে খাঁজ হয়ে যায়, এটাকে কি বলা হয়, সমুদ্র ভৃগু, ঠিক আছে? এইবারে হচ্ছে নেক্সট তরঙ্গ কর্তিত মঞ্চ। এবার দেখো, এই যে সমুদ্র ভৃগুটা বারবার যখন আঘাত করতে থাকে, তখন কি হয়, এই অংশটা পিছন দিকে সরতে থাকে। তখন এই এই যে মানে ক্ষয়জাত বিভিন্ন পলি বালি ইত্যাদি গুলো এই জায়গাটাই সঞ্চিত হয়ে, ঠিক আছে, সঞ্চিত হয়ে একটা মঞ্চের মতো ভূমিরূপ সৃষ্টি করে, এটাকে বলা হয় তরঙ্গ কর্তিত। তো তরঙ্গ মানে তো সমুদ্রের যে আমাদের স্রোত, এই তরঙ্গ সেখানে ক্ষয় করে একেবারে কেটে কেটে যে মঞ্চের মতো ভূমিরূপ বা সমতল, প্রায় সমতল ভূমিরূপ সৃষ্টি করে, সেটাকে কি বলা হয়, তরঙ্গ কর্তিত মঞ্চ। তাহলে দেখো, এই যে কোশ্চেন গুলো আমরা 2 নম্বরের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে 2 নম্বরে যদি দিয়ে দেয় সমুদ্রের তরঙ্গ তরঙ্গ কর্তিত মঞ্চ কি, তখন কিন্তু আমরা পড়তে পারি, বা এমসিকিউ সেভাবে দিয়ে দিলেও দিতে পারে। সেক্ষেত্রে আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, মানে বিষয়গুলো আমাদের কি, যে খুব ভালোভাবে জানতে হবে, না জানলে কিন্তু আমরা কিন্তু মিস করে যাব। কারণ অনেক সময় এমসিকিউ দেয় যে সমুদ্র তরঙ্গের বারবার আঘাতের ফলে পিছু হটে যে ভূমিরূপ সৃষ্টি করেছে, ভূমিরূপের নাম কি?
অনেকগুলো অপশন দেওয়া থাকলে তখন তোমাকে কিন্তু সঠিক, তুমি যদি বিষয়টা না জানো তখন কিন্তু তুমি কিন্তু প্রশ্নের উত্তরটা দিতে পারবে না। তাহলে আর একবার বলি একদম সহজ ভাষায়, তরঙ্গ কর্তিত মঞ্চ কি? তো এইরকম যখন সমুদ্র তরঙ্গ বারবার একটা অংশে ক্ষয় করতে থাকে তখন কি হয়, এই যে খাড়া ঢালটা, এই ঢালটা কি হয় পিছন দিকে সরতে থাকে। ফলে এই অংশে কি হয় যে বিভিন্ন ক্ষয়জাত পদার্থগুলো জমা হয়, ঠিক আছে? তো জমা হয় একটা প্রায় সমতল টাইপের একটা ভূমিরূপ সৃষ্টি করে। এইটাকে কি বলা হয়? তরঙ্গ কর্তিত মঞ্চ। ওকে, আশা করি বোঝা গেছে। এবারে নেক্সট চলে আসি হচ্ছে আমরা তোমার হচ্ছে সামুদ্রিক গুহা। সামুদ্রিক গুহা বলেছে কোন কোন সময় কঠিন শিলা দ্বারা গঠিত ভৃগুতে ফাটল, দারণ, চুক্তি প্রভৃতি দুর্বল অংশ থাকে। তখন ওই ধরনের ভৃগু সামুদ্রিক ক্ষয়ের সম্মুখীন হলে সব দুর্বল অংশ দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে সেখানে গহ্বর সৃষ্টি করে, এদের বলা হয় সামুদ্রিক গুহা। তো ধরো এইরকম একটা অংশ আছে, এরকম একটা অংশ আছে, ঠিক আছে? তো এই অংশটাই ধরো এটা হচ্ছে দুর্বল শিলা, ঠিক আছে? তো দুর্বল শিলা বারবার এই অংশে তরঙ্গ কি করবে, সমুদ্রের তরঙ্গ এখানে বারবার আঘাত করতে থাকবে। এই বারবার যখন আঘাত করতে থাকার আশেপাশের তুলনায়, ঠিক আছে, এই আশেপাশের তুলনায় এই অংশটা কি হবে, বেশি বেশি ক্ষয়প্রাপ্ত হবে। ক্ষয়প্রাপ্ত হয়ে গেলে এইরকম একটা তোমার হচ্ছে গুহার মতো সৃষ্টি হবে, ঠিক আছে? তাহলে ক্ষয় হতে হতে এখানে নরম শিলা আছে বা কোনো একটা ফাটল জায়গা আছে, সেই ফাটল জায়গা বারবার বারবার যখন হচ্ছে সমুদ্রের স্রোত বা সমুদ্রের তরঙ্গ বারবার যখন আঘাত দিতে থাকবে, তো আশেপাশের তুলনায় এই অংশটা কি বেশি ক্ষয়প্রাপ্ত হবে, কারণ এখানকার শিলা কি নরম, বা এখানে একটা দারুণ ছিল বা একটা ফাটল ছিল, তাই জন্য এই অংশ কি বেশি বেশি ক্ষয়প্রাপ্ত হবে। ঠিক যেমন করে এখানে হয়েছে দেখো, এটা একটা এটা একটা কঠিন শিলা, এই কঠিন শিলার মাঝখানে হচ্ছে একটা নরম শিলা আছে, ঠিক আছে? এই নরম শিলাটাকে বারবার সমুদ্রের স্রোত কি হচ্ছে এখানে বারবার হচ্ছে আঘাত দেওয়ার কারণে এটা পিছু হতে থাকে, তখন একটা গর্তের মতন সৃষ্টি হয়। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সামুদ্রিক গুহা। ওই যে কোনো সময় কঠিন শিলা দ্বারা গঠিত ভৃগুতে, তাহলে ভৃগু মানে কি, এই যে ভাঁজ, এই যে খাঁজ আমাদের সমুদ্রের সৃষ্টির ফলে স্রোতের ফলে যে খাঁজ তৈরি হয়েছে সেটাকে বলা হয় সমুদ্র ভৃগুতা। ভৃগুতে দুর্বল অংশ থাকে, তখন ওই ধরনের ভৃগু সামুদ্রিক ক্ষয়ের সম্মুখীন হয়। তাহলে ক্ষয়ের ফলে সম্মুখীন হয়, তাহলে এখানে এই যে সামুদ্রিক ক্ষয়টা, এই সামুদ্রিক এই অংশ দুর্বল আছে, ফলে এই অংশটা কি বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, তখন হচ্ছে এখানে একটা কি হয়, এখানে একটা গুহার মতন সৃষ্টি হয়, এটাকে কি বলা হয়? সামুদ্রিক গুহা, ঠিক আছে? এবারে নেক্সট, এবারে তো এখানে একটা গুহা তো ছিল বটে, তাহলে এই যে গুহা, এখানে একটা গুহা তৈরি হয়েছিল, ঠিক আছে? এই গুহা তৈরি হয়েছিল। এবারে গুহাতে যখন বারবার সমুদ্রের স্রোত এখানে প্রবেশ করবে, বারবার সমুদ্রের স্রোত প্রবেশ করার ফলে কি হবে, এখানটায় বারবার সমুদ্রের স্রোত ধাক্কা দেবে। ধাক্কা দেওয়ার সাথে সাথে কি হয়, এখানে তো প্রচুর পরিমাণে বাতাস এখানে ধাক্কা দেয়, ঠিক আছে? সমুদ্রের স্রোতের সাথে বাতাসও ধাক্কা দেয়। তখন কি হয়, সমুদ্রের গুহার পরবর্তী পর্যায়ে গুহার ছাদ ধসে গিয়ে একটা উলম্ব গর্ত হয়, এর মধ্যে দিয়ে তরঙ্গের আঘাতপ্রাপ্ত জল এবং বায়ু ফোয়ারার মতো সশব্দে ভূপৃষ্ঠ উন্মুক্ত হলে এদেরকে বলা হয় ব্লো হোল বা ফোয়ারা গহ্বর বলে, ঠিক আছে? তাহলে এখান দিয়ে এই যে গুহাটা পিছন দিকে সরতে এই ছাদটা কি হয় একটা সময় ধসে পড়ে, তখন এই জলটা খুব জোরে এখান দিয়ে যখন জলটা খুব জোরে, ঠিক আছে, বেরিয়ে আসে এখান দিয়ে এবং ফোয়ারার মতো চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন এটাকে কি বলা হয়? ব্লো হোল বা ফোয়ারা গহ্বর, ঠিক আছে? এবারে হচ্ছে জিও, দুর্বল শিলা বরাবর একাধিক ব্লোহেলের সৃষ্টি হলে কালক্রমে গুহার ছাদ সম্পূর্ণ ধসে গিয়ে দীর্ঘ ও সংকীর্ণ খাঁড়ি সৃষ্টি করে, তাকে বলা হয় জিও। তাহলে এই অংশগুলোতে বারবার যদি অনেকগুলা কি হয় সামুদ্রিক গুহা সৃষ্টি হয়, তখন কি হবে, এই অংশটার ছাদটা পুরোটাই কি হচ্ছে ধস করে নিচে নামবে। নিচে নামার কারণে এখানে ধস যদি এরম ভাবে ছিল, ধরো এরম ছিল, রাইট?
ধরো এই অংশটা সম্পূর্ণ এরকম ছিল, এখানে তল দিয়ে স্রোত যাচ্ছে, একটু কারেন্টটা চেঞ্জ করে নি, তাহলে এখান দিয়ে স্রোত আসছে, বেশ ভালো কথা। এবার স্রোত আসার কারণে এখানে ধরো একটা তোমার গহ্বর সৃষ্টি হলো, ঠিক আছে, ছাদ ছাদ যখন ধসে পড়লো এখানে একটা ব্লোহোল তৈরি হলো। এরকম হচ্ছে অনেকগুলা যখন ব্লোহোল আশেপাশে আশেপাশে এভাবে অনেকগুলা ব্লোহোল যখন তৈরি হবে তখন একটা সময় কি হয়, ব্যালেন্স তো খারাপ হয়ে যাবে না, ব্যালেন্স খারাপ হয়ে গেলে তখন এই পুরো ছাদটায় কি হবে, এই পুরো ছাদটা একটা সময়, এই ছাদটা পুরো একটা সময় পুরোটা ধসে পড়বে, ঠিক আছে। এবারে পুরোটা ধসে পড়লে তখন কি হবে, পুরোটা যখন ধসে পড়বে, এই অংশটা পুরোটা ধসে পড়লে তখন একটা খাঁড়ির মতন বড় খাঁড়ির মতন সৃষ্টি হবে, ঠিক আছে। এই খাঁড়িটাকেই বলা হয় কি, জিও। তাহলে সম্মুখভাবে সম্পূর্ণ বাধাহীন ভাবে তখন সমুদ্রের জল কি হবে এখানে প্রবেশ করবে, এটাকে কি বলা হয়, জিও, ঠিক আছে। তাহলে বলছে দুর্বল শিলা বরাবর, দুর্বল শিলা বরাবর একাধিক গ্লোবাল সৃষ্টি হলে কালক্রমে মানে সময় কালের সময় সময়ে অনেকদিন এরভাবে চলতে থাকলে একটা সময় কি হয়, ভূয়াচ্ছাদ সম্পূর্ণ ধসে গিয়ে যে দীর্ঘ এবং সংকীর্ণ খাঁড়ির সৃষ্টি করে তাকে স্কটল্যান্ডে বলা হয় জিও, ঠিক আছে। এবারে সামুদ্রিক খিলান, সামুদ্রিক খিলান কাকে বলে, সমুদ্রের দিকে এগিয়ে থাকা সংকীর্ণ স্থলভাগ ক্ষয়ের ফলে ছোট ছোট সেতু বা ব্রিজের আকার ধারণ করলে তাকে সেই ভূমিরূপকে বলা হয় সামুদ্রিক খিলান। তাহলে এই ধরো এটা একটা ছোট্ট একটা ভূখণ্ড, ঠিক আছে, এটা পুরোটাই সমুদ্রের উপরে আছে ধরো, তাহলে এইদিকেও সমুদ্র এইদিকেও সমুদ্র, ঠিক আছে, দুদিকে সমুদ্র। এবার যে দুর্বল জায়গাটা ছিল, এই দুর্বল জায়গা দিয়ে হচ্ছে বারবার আঘাত পাওয়ার ফলে একটা সময় কি হবে, এখান দিয়ে পুরোটাই এই যে অংশটা পুরোটা ধসে পড়বে, যার ফলে এপার ওপার দেখা যাবে, ঠিক আছে। এবারে এপার ওপার দেখা গেলে একটা পুরো ন্যাচারাল ব্রিজের মতন তৈরি হবে, তাই তো। এই ধরনের ন্যাচারাল ব্রিজকেই বলা হয় সামুদ্রিক খিলান। তাহলে বলছে সমুদ্রের দিকে এগিয়ে থাকা, তাহলে সমুদ্রের দিক, তাহলে এইটা এইদিকে ধরো ভূমিরূপ যে সম্পূর্ণ একটা মানে ভূপৃষ্ঠ আছে, ঠিক আছে, তাহলে হচ্ছে কি এই মূল ভূখণ্ড যে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে এটা সমুদ্রে, তাহলে এটা পুরোটা সমুদ্র, তাহলে সমুদ্রের উপরে হচ্ছে এগিয়ে আছে, ঠিক আছে, তাহলে এটা পুরোটা কি হচ্ছে সমুদ্রের উপরে, এদিকেও সমুদ্র এদিকেও সমুদ্র, তাহলে এই অবধি পুরোটাই কি, এখান থেকে পুরোটাই কি সমুদ্র। তখন এই যে জলটা, এই জলটা এখানে এই যে দুর্বল অংশটাতে বারবার বারবার আঘাত করার ফলে কি হবে, এই যে দুর্বল অংশটাতে বারবার আঘাত করার ফলে ওই দিকটাও ক্ষয়ে যাবে এই দিকটাও ক্ষয়ে যাবে, ফলে মাঝখান দিয়ে একটা একটা চ্যানেলের মতন তৈরি হবে, ঠিক আছে। এই ধরনের ভূমিরূপকে বলা হয় কি, সামুদ্রিক খিলান, ঠিক আছে। এবার হচ্ছে স্ট্যাক, এবারে এই সামুদ্রিক খিলান যখন ক্ষয় হতে থাকবে, ধরো এরকম ছিল, ঠিক আছে, তো সামুদ্রিক খিলানটা একটা সময় কি হবে, ক্ষয় হতে 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 সম্পূর্ণটা হয়ে যাবে, তখন এই যে অংশ থেকে এই অংশটা, তাহলে এই অংশটা যদি একটা সময় ক্ষয়ে যায় এরকম ভাবে পুরোটা ক্ষয়ে যায়, তাহলে এই যে অংশটুকু, এই অংশটুকু তো সম্পূর্ণ একদম টোটালি কি হবে, আলাদা হয়ে যাবে, তাই তো, আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে গিয়ে ভূপৃষ্ঠ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় অবস্থান করবে। এই ধরনের ভূমিরূপকে বলা হয় স্ট্যাক, ঠিক আছে। যে তরঙ্গের আঘাতে ভেঙে যাওয়া খিলানের একটা পায়া যখন উপকূলের কাছে সমুদ্রের জলে ক্ষয়প্রাপ্ত হয়ে দাঁড়িয়ে থাকে তখন ওই পায়াকে বলা হয় স্ট্যাক। তাহলে স্ট্যাক কি আশা করি বোঝা গেল। এবার যে স্ট্যাম্প, এবার যে স্ট্যাম্পটা যখন, এই স্ট্যাম্প যখন ধীরে ধীরে, না পানিটা পাল্টে নি, এই যে স্ট্যাম্প, এই স্ট্যাম্প এবার হচ্ছে সমুদ্রের সাথে ক্ষয় হতে হতে একটা সময় দেখা যাবে যে পুরো অংশটা কি হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, ঠিক আছে। এবার ক্ষয়ে গেলে এটা কি হচ্ছে সমুদ্রের জোয়ারের সময় সমুদ্রের জলে এটা পুরোটা ঢেকে যাবে এবং ভাটার সময় সামান্য অংশ কি হয় সমুদ্রের জলের উপর ভাসমান অবস্থায় দেখা যায়, নট অনলি মানে ভাসমান না, মানে ভাটার সময় একটুখানি এর উপরটা দেখা যায়, ঠিক আছে, ঠিক আছে, অনুচ্চ ভূমিরূপ। তাহলে স্ট্যাক আরো ক্ষয়প্রাপ্ত হয়ে উচ্চতা কমে গেলে তাকে বলা হয় স্ট্যাম্প। স্ট্যাম্প শুধুমাত্র ভাটার সময় দেখতে পাওয়া যায়, তাহলে জোয়ারের জলের সময় এটা পুরোটা কি হয় ঢেকে যায় আর ভাটার সময় হালকা পরিমাণে দেখা যায়, ঠিক আছে। এবার হচ্ছে যে কোভ, বাইট, উপসাগর বা বে। তাহলে কোভ কি, বলছে সমুদ্র তরঙ্গের আঘাতে
সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে উপকূলের ভাগের কোমল শিলাস্তর দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে গেলে বৃত্তচাপের মতো খাঁড়ি সৃষ্টি হলে তাকে বলা হয় ক্ষোভ। এই দেখো একটা বৃত্তচাপের মতো যে ভূমিরূপ সৃষ্টি হয়েছে এইটাকে বলা হয় কি ক্ষোভ। সমুদ্রের তরঙ্গের ফলে তাহলে বারবার এখান দিয়ে সমুদ্রের তরঙ্গ এখানে ক্ষয় হওয়ার ফলে, আঘাত দেওয়ার ফলে, ঠিক আছে, বারবার এই যে অংশটাই আঘাত হওয়ার ফলে অংশটা কি ক্ষয় হয়ে গেছে, যে একটা বৃত্তচাপের মতো ভূমিরূপ সৃষ্টি হয়েছে, এটাকে বলা হয় ক্ষোভ। ঠিক আছে, এবারে বলছে এবারে যখন উপকূলের ভাঁজ বা বাঁক খুব তীক্ষ্ণ না হয়ে দীর্ঘ দৈর্ঘ্য অনেকটা বড় হয় তখন তাকে বাইট বা সামুদ্রিক বাঁক বলে। এই যে এইটা যেমন, এটা যেমন ক্ষোভ হয়েছিল বৃত্তাকার মতো অনেকগুলো ভাঁজ, মানে অনেকটা বাঁক নিয়ে গেছিল, কিন্তু এটা কি এই অংশটা অনেকটা বাঁক নেয়নি, প্রায় সোজা হয়ে গেছে। এই ধরনের ভূমিরূপকে বলা হয় কি, বলা হয় বাইট। ঠিক আছে, সামুদ্রিক তাকে বাইট বা সামুদ্রিক বাঁক বলে। এবার হচ্ছে লাস্ট আমাদের উপসাগর। উপকূল রেখার বাঁক বা খাঁজ খুব বেশি হলে সমুদ্রের তিন দিক স্থল দ্বারা ঘিরে থাকে, ঘিরে থাকতে দেখা যায়, এদেরকে বলা হয় উপসাগর বা বে। যেমন আমাদের বে অফ বেঙ্গল। ঠিক আছে, বে অফ বেঙ্গলের চারদিকে হচ্ছে কি, বে অফ বেঙ্গলের চারদিকে এই দিকটা হচ্ছে ভারত, ঠিক আছে, ভারত, মায়ানমার, বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ, তারপরে এদিকে থাইল্যান্ড, এই সমস্ত অঞ্চলগুলো রয়েছে। ঠিক আছে, এই যে চারিদিকে, সরি তিন দিকে স্থলভাগ দ্বারা যে জলভাগ আমাদের হচ্ছে কি ঘিরা থাকে, সেই জলভাগটাকে কি বলা হয় উপসাগর বা বে। ঠিক আছে, আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা বুঝতে পেরেছো। আমরা আবার পুনরায় প্রথম থেকে বিষয়গুলো আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে, সহজ করে আরেকবার তোমরা দেখে নাও। তো সমুদ্রের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। চিত্রগুলো দেওয়া আছে, চিত্রগুলো তোমরা হচ্ছে প্রথম প্রথম যেমন করে দিয়েছি ওইভাবে একটু দেখে নেবে। তো প্রথমে সমুদ্র ভৃগ। তো সমুদ্র ভৃগ কাকে বলে? সমুদ্র ভৃগ হচ্ছে যে সমুদ্রের এই যে সমুদ্রের দিকে সম্মুখভাগে কোনো দুর্বল অংশ সমুদ্রের বা ক্রমাগত আঘাতের ফলে যে খাঁজের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? এই খাঁজটাকে বলা হয় আমাদের সমুদ্র ভৃগু। এবারে যখন খাঁজ ক্রমাগত তোমার পিছু সরতে থাকে, পিছু সরতে থাকার ফলে এক ধরনের প্রায় সমতল ভূমিরূপের সৃষ্টি হয়, সেটাকে বলা হয় তরঙ্গ কর্তিত মঞ্চ। তারপরে যে সামুদ্রিক গুহা, যখন কোনো সময় তোমার ওই যে ভৃগুর সামনে সামনে ভাগে দুর্বল অংশ, ঠিক আছে, যখন ক্ষয়প্রাপ্ত হয়ে যায় সেখানে গুহার মতো যে ভূমিরূপ সৃষ্টি করে সেটাকে বলা হয় সামুদ্রিক গুহা। এবার হচ্ছে কি ব্লোহোল। অনেকগুলা সামুদ্রিক গুহা, সরি, সমুদ্রের গুহার ছাদ যখন ধসে যায় তখন সমুদ্রের স্রোতে, এই যে সমুদ্রের স্রোত, সমুদ্রের স্রোতের সাথে সশব্দে জল এবং হচ্ছে বাতাস যখন সশব্দে বেরিয়ে আসে তখন ফোয়ারার মতন সৃষ্টি হয়। এই ধরনের ভূমিরূপকে বলা হয় ব্লোহোল বা ফোয়ারা। এবার যে জিও, অনেকগুলা ফোয়ারার যখন ছাদ ধসে যায় তখন যে ভূমিরূপ সৃষ্টি হয় সেটাকে বলা হয় জিও। সামুদ্রিক খিলান কাকে বলে? সমুদ্র থেকে মানে স্থলভাগ থেকে যখন স্থলভাগের কোনো অংশ সমুদ্রের দিকে এগিয়ে যায় তখন দুর্বল জায়গায় ক্রমাগত আঘাতের ফলে যে সেতুর মতো তোমার তৈরি হয় সে ধরনের ভূমিরূপকে বলা হয় সামুদ্রিক খিলান। এবার স্ট্যাক, যখন স্ট্যাকের একটা অংশ, সরি খিলানের একটা অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় তখন তাকে বলা হয় স্ট্যাক। স্ট্যাম্প, যখন স্ট্যাক তার আয়তন অনেকটা কমে যায় তখন সেটাকে বলা হয় স্ট্যাম্প। এবার হচ্ছে কোপ বাইট তো বললামই। ঠিক আছে, তো আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা খুবই কাজে লাগবে এবং আমার যতটুকু বিশ্বাস 2025, ঠিক আছে, 2025-এ এই প্রশ্নটা তোমাদের কিন্তু আসতে চলেছে। সুতরাং তোমরা কিন্তু অবশ্যই এই কোয়েশ্চেনটাকে খুব ভালো করে স্টাডি করে যাও। 2025-এ আই এম ড্যাম শিওর যে এই কোয়েশ্চেনটা 6 নম্বরে আসবেই আসবে। ঠিক আছে,
ওকে, আজকে এই পর্যন্ত। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের তোমাদের এই আমাদের যে এইভাবে আমাদের সাথে থাকো, তাহলে যে আমরা বেশি আরো উৎসাহিত হব এবং তোমাদের অনেক অনেক ভিডিও দিয়ে আমরা সাহায্য করতে পারবো। রিমেম্বার ওয়ান থিং, আমি কিন্তু জিওগ্রাফি 12 এর প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দেওয়ার পরে সেই কোয়েশ্চেন গুলোকে আনসার সহ আমি কিন্তু ডিসকাস করে দেবো। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।